পাকিস্তানে মার্কিন ইরান আলোচনা ব্যর্থ হবার পর ট্রাম্প ঘোষণা দিলেন হরমুজ প্রণালী অবরোধের। পাল্টা ইরান জানালো কোনো সামরিক জাহাজ প্রণালীতে প্রবেশ করলেই পরিণাম ভোগ করতে হবে। ব্রেন্ট ক্রুডের দাম $70 থেকে লাফিয়ে উঠেছে $119। মিত্রদেশ যুক্তরাজ্য জানিয়ে দিয়েছে এই অবরোধে তারা নেই। আর ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলছেন বল এখন ইরানের কোর্টে। কিন্তু প্রশ্ন হলো, এই আসল দাবা খেলায় আসলে কে কার কিস্তিমাত করছে? ৩৯ দিনের যুদ্ধের পর পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকায় ইসলামাবাদে মার্কিন ও ইরানি দলের সরাসরি বৈঠকের ব্যবস্থা করেছিল। ইরানি পক্ষ ৭০ জনেরও বেশি বিশেষজ্ঞ নিয়ে আলোচনায় বসেছিল এবং তারা আন্তরিকভাবে আলোচনা করতে প্রস্তুত ছিল। অপরদিকে মার্কিন দল ২১ ঘন্টার মধ্যে বৈঠক গুটিয়ে নেয়। সাবেক মার্কিন কূটনীতিক রব ম্যালি এই প্রসঙ্গে বলেন, ইরান যে দাবি আগেই প্রত্যাখ্যান করেছিল তা পুনরাবৃত্তি করতে ২১ ঘন্টাও বেশি, কিন্তু সত্যিকারের আলোচনার জন্য তা ছিল অপ্রতুল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি দাবি করেছেন, একটি চুক্তির ঠিক দোরগোড়ায় এসে মার্কিন পক্ষ হঠাৎ চরমপন্থী অবস্থান নেয় এবং একের পর এক নতুন শর্ত জুড়ে দিতে থাকে। বিশ্লেষকদের অনেকে মনে করেন, ইসলামাবাদের আলোচনা থেকে ইসরায়েলকে বাদ দেওয়া হয়েছিল বলে নেতানিয়াহু সরকার এই প্রক্রিয়া নস্যাৎ করতে সব রকম চেষ্টা চালিয়েছে। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল, কিন্তু পরমাণু ইস্যুতে ইরানকে পুরোপুরি নতি স্বীকার করাতে না পারায় শেষ পর্যন্ত তিনি পিছু হটেন। আলোচনা ভেঙে পড়তেই ট্রাম্প ঘোষণা দিলেন হরমুজ প্রণালীতে পূর্ণ অবরোধের। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত ইরানের চেয়ে ওয়াশিংটনের মিত্রদেরই বেশি ক্ষতি করবে। প্রণালী দিয়ে যে ৩টি ট্যাঙ্কার পার হয়েছিল সেগুলো ইরানের নয়, সেগুলো কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের তেল বহন করছিল। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক ডিফেন্স প্রায়োরিটিজের পরিচালক জেনিফার কাভানা বলেছেন, প্রণালী সম্পূর্ণ বন্ধ করলে তেলের দাম আরও অনেক বেড়ে যাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে পড়বে। সমুদ্রপথে বিশ্বের তেল রপ্তানির প্রায় ১/৪ এবং বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় ১/৫ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান ফেব্রুয়ারির শেষ থেকে প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়ালি নাসর বলছেন, ইরানের জন্য এই অবরোধ মোটেও মাথা ব্যথার কারণ নয়, উল্টো এটি বৈশ্বিক অর্থনীতির উপরে ইরানের শ্বাসরোধী দখলকে আরও দীর্ঘায়িত করবে এবং ইরান চাইলে বাবেল মানদেবও বন্ধ করে লোহিত সাগরের বাণিজ্য পথ আটকে দিতে পারে। এদিকে যুক্তরাজ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানি বন্দর অবরোধে ট্রাম্পের সামরিক পদক্ষেপে ব্রিটিশ নৌবাহিনী অংশ নেবে না। লন্ডন বলেছে তারা হরমুজ প্রণালীতে মুক্ত নৌ চলাচলের নীতিকে সমর্থন করে, কারণ এটি বৈশ্বিক অর্থনীতি এবং ব্রিটিশ নাগরিকদের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য। ঐতিহাসিকভাবে সবচেয়ে বিশ্বস্ত মিত্রের এই অবস্থান ট্রাম্প প্রশাসনের জন্য কূটনৈতিকভাবে বড় ধাক্কা। গালফ কোঅপারেশন কাউন্সিলের দেশগুলোর মধ্যেও বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন কাজ শেষ করার পক্ষে, কিন্তু কাতার ও ওমান শান্তির দিকে হেলে আছে। এই অভ্যন্তরীণ বিভাজন প্রমাণ করে যে ট্রাম্পের আক্রমণাত্মক নীতি তার নিজের শিবিরেই ফাটল ধরিয়েছে। এদিকে ৩৯ দিনের বোমা বর্ষণের পরও ইরান নাকি আরও শক্তিশালী, বিশ্লেষকরা অন্তত তাই বলছেন। মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলছে ১৩,০০০-এরও বেশি হামলার পরও ইরানের কাছে এখনও অর্ধেক রকেট লঞ্চার এবং ড্রোন অবশিষ্ট আছে এবং ভূগর্ভস্থ লঞ্চার থেকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা রয়েছে। হরমুজের নিয়ন্ত্রণ নিতে হলে মার্কিন বাহিনীকে পারস্য উপসাগরের ৩টি ইরানি দ্বীপ দখল করতে হবে এবং সেখানে অবস্থান ধরে রাখা হবে আরও কঠিন কাজ। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক খবর এলো চীনের দিক থেকে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানাচ্ছে, চীন ইরানের নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যা শুধু মৌখিক সমর্থন নয়, বাস্তব সামরিক সহায়তার ইঙ্গিত দেয়। ট্রাম্প পাল্টা চীনকে ৫০% শুল্কের হুমকি দিয়েছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই হরমুজ অবরোধ বেইজিংকে কঠিন কূটনৈতিক উভয় সংকটে ফেলেছে এবং আগামী মাসে নির্ধারিত ট্রাম্প শি বৈঠকও হুমকির মুখে পড়েছে। আলোচনা ব্যর্থ হলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পুরোপুরি দরজা বন্ধ করেননি। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে তেহরানের উপর। তিনি হরমুজ প্রণালী খোলার বিষয়ে ইরানের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করেছেন।
একই সঙ্গে সতর্ক করেছেন ইরান এগিয়ে না এলে আলোচনার ধরন বদলে যেতে পারে। ভ্যান্স ইরানের হরমুজ অবরোধকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে চিহ্নিত করে বলেছেন, কোনো ইরানি জাহাজ দেশ ছাড়তে পারবে না, এই নীতিও প্রয়োগ করা হবে। কিন্তু কূটনীতির ভাষায় একসঙ্গে আলোচনার দরজা খোলা রাখা এবং অবরোধের হুমকি দেওয়া, এই দ্বৈত নীতি তেহরানের কাছে কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে সন্দেহ আছে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ডেভিড হার্স্টের মতে, ইরানের সঙ্গে সম্পর্কে ট্রাম্প এখন ঠিক সেই অবস্থানে পৌঁছেছেন যেখানে গাজা যুদ্ধের পর নেতানিয়াহু নিজেকে আবিষ্কার করেছিলেন। যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিজের দেশেই তাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হবে, কারণ লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ট্রাম্প শিবিরের মধ্যেও এই যুদ্ধ নিয়ে ফাটল দেখা যাচ্ছে। ইরান যে শুধু টিকে আছে তা নয়, ৩৯ দিনে সে তার কৌশলগত অবস্থান আরও মজবুত করেছে। হরমুজের নিয়ন্ত্রণ, বিশ্ব জ্বালানি বাজারে কর্তৃত্ব, রাশিয়া ও চীনের নৈতিক ও বস্তুগত সমর্থন এবং প্রক্সি শক্তির সক্রিয়তা, সবকিছু মিলিয়ে তেহরান এখন একটি জটিল বহুমাত্রিক যুদ্ধ লড়ছে। ওয়াশিংটনের পক্ষে শুধু বিমান হামলা আর নৌ অবরোধ দিয়ে এই সমীকরণ বদলানো সহজ নয়, এমনটাই বলছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে 3টি পথ খোলা। 1, ইরান নমনীয় হয়ে নতুন করে আলোচনায় বসে এবং হরমুজ আংশিকভাবে উন্মুক্ত হয়। 2, ট্রাম্প সত্যিই সামরিক পদক্ষেপ নেন এবং সংঘাত আরো বড় আকার ধারণ করে। 3, উভয় পক্ষ বর্তমান অচলাবস্থায় আটকে থাকে এবং বিশ্ব অর্থনীতি ক্রমশ চাপে পড়তে থাকে। বিশ্লেষকদের অধিকাংশই তৃতীয় পথটিকেই সবচেয়ে সম্ভাব্য বলে মনে করছেন, অন্তত আপাতত। আর এই অচলাবস্থায় সবচেয়ে লাভবান হচ্ছে ইরান। প্রতিটি দিন যায়, প্রতিটি ব্যর্থ আলোচনায়, প্রতিটি বাতিল হুমকিতে তেহরানের দর কষাকষির শক্তি বাড়ে, আর ট্রাম্পের কাছে থাকা বিকল্পের সংখ্যা কমতে থাকে। দাবা বোর্ডে এখন যে চাল চলছে তাতে কিস্তিমাতের ঝুঁকি কার বেশি, ওয়াশিংটনই সেই প্রশ্নের জবাব দিতে পারছে না।